নমস্কার, আমি বোধিসত্ত্ব আবার চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন ভিডিও নিয়ে। দেখুন, আজকের আমরা বেশ কয়েকটা স্টক নিয়ে বা শেয়ার নিয়ে আলোচনা করব, যে শেয়ারগুলোর দাম শুনলে সাধারণ মানুষ ভীষণ অবাক হয়ে যান। এরকম বেশ কয়েকটা শেয়ার, অর্থাৎ যার দাম দেখলে মনে হয় যে এরকম শেয়ারও রয়েছে যার এক একটি দাম কয়েক হাজার টাকা হতে পারে। সেরকম মোটামুটি 10টা স্টক আজকের আমরা দেখব। এবং এখানে একজন কমেন্ট করেছিলেন কমেন্ট সেকশনে যে এমআরএফ এর দাম এত বেশি কেন, অর্থাৎ ম্যাট্রেস রাবার ফ্যাক্টরি, একটা টায়ার কোম্পানি, তার দাম এত টাকা কেন। এত টাকা বলতে সেই শেয়ারটির দাম এখন বর্তমানে 81,000 টাকা চলছে। সেটা আরও উঁচুতে গিয়েছিল, সেটা প্রায় 99,000 টাকার কাছে পৌঁছে গেছিল তার 52 সপ্তাহ উচ্চতায়। অর্থাৎ একটি শেয়ার এমআরএফ এর 99,000 টাকা দাম, তার মানে কি শেয়ারটা অত্যন্ত চড়া দাম। এইখানে আমাদের বুঝতে হবে যে একটি শেয়ারের দাম অনেক বেশি হওয়া মানেই যে শেয়ারটির দাম অত্যন্ত চড়া বা তার মূল্য অত্যন্ত চড়া তা কিন্তু নয়। এর পেছনেও কয়েকটি কারণ রয়েছে, যে কারণগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম কথা বলে নিই, বেশ কয়েকটা যে 10টা স্টকের কথা বললাম, সেই স্টকগুলোর 52 সপ্তাহের উচ্চতা, বর্তমান দাম, তার রিটার্ন অন ইকুইটি, তার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডগুলো আমি একটু একটু করে জানিয়ে দিই, ধৈর্য ধরে শুনবেন। ম্যাট্রাস রাবার ফ্যাক্টরি, তার দাম হচ্ছে 81,777 টাকা আজকের 21শে জুন। তার সর্বোচ্চ 52 সপ্তাহে সর্বোচ্চ দাম উঠেছিল 98,599 টাকার প্রতি শেয়ার। তার রিটার্ন অন ইকুইটি 9.52, তার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 13.13। এইখানে মাথায় রাখতে হবে যে এই রিটার্ন অন ইকুইটি এবং এই রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কিন্তু গত বছর থেকে দেখলে হবে না, কারণ গত বছর থেকে এখন অবধি টায়ার কোম্পানিগুলো ভালো করার কথা নয়। যেভাবে অটো কোম্পানিগুলো কিন্তু তেমন ভালো করে উঠতে পারেনি এই মহামারীর কারণে। এবার চলে আসি আরেকটি কোম্পানি যেটি অন্তর্বাস তৈরি করে, তার নাম হচ্ছে পেজ ইন্ডাস্ট্রিজ, যার একটি ব্র্যান্ড হচ্ছে জকি, আপনারা সবাই শুনে থাকবেন। তার বর্তমান ভ্যালু হচ্ছে 29,682 টাকা, হাইয়েস্ট উঠেছিল 32,460 টাকা। তার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ভীষণ ইমপ্রেসিভ, 48.92। তার রিটার্ন অন ইকুইটি 38.48। এইবার চলে আসি নেসলে। সবাই জানেন, আগেও আলোচনা করেছি নেসলে কোম্পানি নিয়ে, নতুন করে কিছু বলার নেই। 17,649 টাকা তার বর্তমান দাম একটি শেয়ারের, সর্বোচ্চ উঠেছিল 18,884। তার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 55.05। তার রিটার্ন অন ইকুইটি 103.12, অসম্ভব ভালো রিটার্ন অন ইকুইটি। চলে আসি বশ, এটি একটি জার্মান কোম্পানি। 15,000, অবশ্যই তার এটা ইন্ডিয়াতে লিস্টেড, 15,096 টাকা দাম একটি শেয়ারের দাম। মনে রাখতে হবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে একসময় লিস্টেড ছিল। তার এর 52 সপ্তাহের উচ্চতর দাম ছিল 16,830 টাকা। তার রিটার্ন অন ইকুইটি 4.91। তার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 12.88। আবার বলে দিচ্ছি যে এই মহামারীর জন্য গত 1 বছর থেকে 1.5 বছরে কিন্তু প্রত্যেকটা কোম্পানি কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং অন্তত 3 থেকে 4 বছরে তাদের মিডিয়ান রিটার্ন অন ইকুইটি, মিডিয়ান রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, এগুলো দেখে নিতে হবে। এবার আরেকটা কোম্পানি হানিওয়েল অটোমেশন, 40,277 টাকা দাম একটি শেয়ারের। তার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 23.31। তার 52 সপ্তাহের উচ্চতা 49,990। তার রিটার্ন অন ইকুইটি হচ্ছে 17.83। শ্রী সিমেন্টস, কলকাতার কোম্পানি, পশ্চিমবঙ্গের নিজস্ব কোম্পানি, 28,225 টাকা তার দাম। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 18.27। রিটার্ন অন ইকুইটি 14.84। ন্যাশনাল এনএসসির অংশ, ন্যাশনাল এবং নিফটির অংশ। তার 52 সপ্তাহের উচ্চতা উঠেছিল, সর্বোচ্চ উচ্চতম স্তর ছিল 32,048 টাকা। 3M ইন্ডিয়া, 25,411 টাকা, সর্বোচ্চ উঠেছিল 31,000। তার রিটার্ন অন ইকুইটি 8.49 এবং তার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 11.32। অ্যাবট ইন্ডিয়া ফার্মাসিউটিক্যাল কোম্পানি,
16,573 টাকা বর্তমান দাম, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 33.6, রিটার্ন অন ইকুইটি 26.54, তার সর্বোচ্চ দাম উঠেছিল 17,350 টাকা। এরপর চলে আসি টেস্টি বাইট ইটেবলস, 15,105 টাকা দাম, একটি খাদ্য মানে কনজিউমার ফুডস। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 16.98, রিটার্ন অন ইকুইটি 19.04, সর্বোচ্চ উঠেছিল 17,000। আরেকটি কোম্পানি চলে আসি প্রক্টার অ্যান্ড গ্যাম্বল হাইজিন অ্যান্ড হেলথ, সবাই জানেন প্রক্টার অ্যান্ড গ্যাম্বলের প্রোডাক্টস অনেকেই ইউজ করে থাকেন। বর্তমান দাম 13,197 টাকা, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 48.64, রিটার্ন অন ইকুইটি 37.40 এবং তার সর্বোচ্চ দাম উঠেছিল 14,122। এইবার এই 10টা কোম্পানি আলোচনা কেন করলাম, তার কারণ এখানে আমি রিটার্ন এবং অন ইকুইটি অ্যান্ড রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডও দিয়ে রাখলাম। তার কারণ যেটা বলা হয়, যেটা ধরা হয় যে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, প্লিজ একটু মন দিয়ে শুনবেন, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং রিটার্ন অন ইকুইটি তারা যদি গত 3-4 বছর ধরে অন্তত 20% করে বাড়তে থাকে, সেই কোম্পানি অবশ্যই ফান্ডামেন্টালি ভীষণ ভালো কোম্পানি, কোম্পানির গ্রোথ রয়েছে, এটা কিন্তু অ্যাকসেপ্ট করতে হয়। কারণ সাধারণত অধিকাংশ ফান্ড ম্যানেজার সেই ধরনের কোম্পানির খুঁজে থাকেন যে কোম্পানি বছরের পর বছর কিন্তু রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড অন্তত 20, তবে কেবলমাত্র রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড না, এর সঙ্গে আরও প্যারামিটার্স রয়েছে যেগুলো ভ্যালুয়েশন এবং ফান্ডামেন্টালস বোঝার জন্য, একটি কোম্পানি ফান্ডামেন্টালস বোঝার জন্য সেগুলো অন্যান্য প্যারামিটার্স রয়েছে, প্রাইস ইকুইটি রয়েছে, প্রাইস পার বুক রয়েছে, তারপর এন্টারপ্রাইজ ভ্যালু এবিটা রেশিও রয়েছে, এগুলো দেখতে হয়। সেগুলো দেখে তারপর ডিসাইড করতে হয় যে একটা কোম্পানি সত্যি সত্যি সব দিক থেকে সামনের 15-20 বছর গ্রোথের জন্যে তৈরি রয়েছে কিনা। এবার চলে আসি যে দেখুন, এইবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা কোম্পানির ভ্যালু বা মূল্য কেবলমাত্র তার স্টক প্রাইসকে দেখে নির্ধারণ করা চলবে না, এটা ভুল। কারণ এমআরএফ এর দাম হতে পারে 80,000 টাকা, কিন্তু সেইটা অন্যান্য কোম্পানির থেকেও কম, তার মূল্য হতে পারে না, প্রকৃত মূল্য মানে অনেক কম হতে পারে, অর্থাৎ চড়া নাও হতে পারে তার দাম। প্রাইস ইকুইটি, প্রাইস আর্নিংস পার শেয়ার, পিই রেশিও অবশ্য ভ্যালু কোম্পানিজের ক্ষেত্রে এক, গ্রোথ কোম্পানিজের ক্ষেত্রে এক, তবুও একটা প্রাইস আর্নিং রেশিও দেখেও কিন্তু একটা কোম্পানি সত্যি সত্যি তার দাম বেশি না কম সেটাও বোঝা যায়। সাধারণত এই কোম্পানিগুলোকে আলোচনা করতে হয় নিজস্ব সেক্টরের মধ্যে, অর্থাৎ টায়ার কোম্পানি হলে একটি টায়ার কোম্পানির সঙ্গে আরেকটি টায়ার কোম্পানি, একটি আইটি কোম্পানি হলে আইটি কোম্পানির একটি কোম্পানি মানে আইটি সেক্টরের একটি কোম্পানির সঙ্গে আইটি সেক্টরের অন্য কোম্পানির তুলনা করতে হয়, একটি অ্যাসেট হেভি কোম্পানির সঙ্গে একটি অ্যাসেট লাইট কোম্পানির পি কখনো তুলনা করতে নেই। এইগুলো কিছু কিছু ব্যাপার রয়েছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। কোন একটা এপিসোডে কিভাবে এটা নির্ধারণ হবে সেটা নিয়ে আমি অবশ্যই বোঝাবার চেষ্টা করব। এবার আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, তাহলে প্রাইস আর্নিংস পার শেয়ার রেশিও দেখেও নির্ধারণ করা যায় যে এক্স্যাক্টলি কোম্পানিটার ভ্যালু বেশি না কম। আবার প্রাইস পার বুক ভ্যালু, যেটা আমি এর আগেও বলেছি, সেটা দেখেও নির্ধারণ করা যায় যে একটি কোম্পানির ভ্যালু বেশি না কম। এইবার চলে আসি যেটা গুরুত্বপূর্ণ, যে ম্যাড্রাস রাবার ফ্যাক্টরির দাম এত কম, এত বেশি কেন? দেখুন, এমআরএফ এর একটি শেয়ারের দাম 81,000 টাকা। এর সঙ্গে তুলনা করুন, ধরুন একটি কোম্পানি বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ, সেটাও টায়ার সেক্টরে রয়েছে, ইন্টারন্যাশনালি ফেমড কোম্পানি, কিন্তু তার দাম মোটামুটি ধরে রাখুন 1200 বা 1300 টাকা। কেন? এইবার এটা যে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে যখন একটা কোম্পানি যখন পাবলিকদের জন্য বাজারে শেয়ার ছাড়ে এবং সেটা লিস্টিং হয়, স্টক এক্সচেঞ্জে তার কেনা বেচা হয়, আগে থেকে ডিসাইড করা থাকে যে তারা কত সংখ্যায় শেয়ারগুলো বাজারে পাবলিকের সামনে নিয়ে আসতে চাইছে। ধরুন একটি কোম্পানির ভ্যালু, টোটাল ভ্যালু হচ্ছে 1,000 কোটি টাকা, তার মধ্যে ধরে নিন যে তারা 100 কোটি টাকার শেয়ার বাজারে ছাড়বে। এবার 100 কোটি শেয়ার যদি তারা মোটামুটি ধরুন 100 কোটি টাকার যদি তাদের ভ্যালু হয়, তারা যদি 10 কোটি বাজারে মানে শেয়ার বাজারে ছাড়ে, তাহলে একটি শেয়ারের দাম হবে মোটামুটি ধরুন আপনার 10 টাকা করে, কারণ তারা 10 কোটি শেয়ার ছাড়ছে, একটা শেয়ারে 10 টাকা হলে মানে টোটাল 100 কোটি টাকা সেটা কভার করছে। ঠিক সেইভাবে ধরুন তারা ডিসাইড করলেন যে না, আমরা 1 কোটি শেয়ার ছাড়বো, সেক্ষেত্রে এক একটি শেয়ারের দাম, শেয়ারের সংখ্যা কমে গেল, অর্থাৎ শেয়ারের সংখ্যার যে 1 কোটি টাকা
টাকা এবং একটা শেয়ারের দাম হলো 100 টাকা। সেক্ষেত্রে একটি শেয়ারের দাম যদি 100 টাকা হয় আর একটি শেয়ারের দাম যদি 10 টাকা হয়, তাহলে দুটো একটা শেয়ারের মানে দাম কি অন্য শেয়ারটার থেকে বেশি? উত্তর হচ্ছে না, কত সংখ্যায় সেটাকে টুকরো করা হয়েছে তার উপর। অর্থাৎ একটি 1 কিলোর কেককে আমরা 4 টুকরো করতে পারি, একটি 1 কিলোর কেককে আমরা 10 টুকরো করতে পারি, একটি 1 কিলোর কেককে আমরা 2 টুকরো করতে পারি। অর্থাৎ যত বেশি টুকরো হবে তত ছোট পরিমাণ হবে, বা যত কম টুকরো হবে তত বেশি পরিমাণ পাওয়া যাবে একটি কেকের টুকরোর মধ্যে। একইভাবে এইটা একটা কোম্পানির উপর নির্ভর করে যে এক্স্যাক্টলি কত সংখ্যায় শেয়ার তারা বাজারে ছাড়ছে এবং কত দামে ছাড়ছে। যত কম শেয়ার ছাড়বে তত দামটা বেশি হবে। এবার এমআরএফ এর ক্ষেত্রেও ঠিক একই হয়েছে, অর্থাৎ তারা কম পরিমাণ শেয়ার বাজারে ছেড়েছে। এছাড়া আরেকটা ব্যাপারের জন্য শেয়ারের সংখ্যা বেড়ে যায় বা শেয়ারের দাম কমে যেতে পারে। দেখুন, এমআরএফ ম্যাট্রেস রাবার ফ্যাক্টরি আপনার কোনোদিন স্টক স্প্লিট করেনি, তার ফেস ভ্যালু কিন্তু 10 টাকাই রয়েছে। যদি এমআরএফ তার ফেস ভ্যালু অর্থাৎ এই শেয়ারটাকে 10টা টুকরো করতো, তাহলে একটি শেয়ারের দাম হতো 8,370 টাকা। সেইটা কিন্তু তারা করেনি, সেই জন্যে মোটামুটি তার শেয়ারের ভ্যালু 80,000 টাকার ওপরে, কারণ তার শেয়ারটাকে টুকরো করেনি। এবার চলে আসি আর তাহলে শেয়ারের সংখ্যা বাড়েনি। বোনাস শেয়ার শেষবারের মতন দিয়েছে এমআরএফ আজ থেকে প্রায় 46 বছর আগে। লাস্ট দিয়েছে 1975, তার আগে দিয়েছিল 1970 2 এপ্রিল, অর্থাৎ 2 এপ্রিল 1970 এবং 2 এপ্রিল 1975। 2 এপ্রিল 1970-এ তারা 10:3 রেশিওতে বোনাস দিয়েছিল এবং 1975 2 এপ্রিল তারা 2:1 বোনাস দিয়েছিল এবং 2 এপ্রিল 1975 তারা 10:3 বোনাস দিয়েছিল। এই দুবার বোনাস দিয়েছিল। তারপর গত 45 বছরের মধ্যে কিন্তু তারা আর কোনো বোনাস দেয়নি, অর্থাৎ শেয়ারের সংখ্যা বাজারে বাড়েনি। কারণ শেয়ারের সংখ্যা যখনই বোনাস দেওয়া হয় তখন কিন্তু সেই অনুপাতে শেয়ারের সংখ্যা বাজারে বেড়ে যায়, ফলে শেয়ারের দাম কমে যায়। বোনাস দিলে একটি কোম্পানির শেয়ারের দাম কমে যায়, স্টক স্প্লিট করলে একটি শেয়ারের দাম কমে যায়। সুতরাং এই বিভিন্ন কারণ রয়েছে, যার কারণের ফলে কিন্তু এমআরএফ এর শেয়ারের দাম ক্রমাগত বেড়েছে কিন্তু তার দাম কমেনি। এবার এমআরএফ যদি তর্কের খাতিরে ধরে নিয়ে অন্তত গোটা 5 বার বোনাস দিত, তাহলে কিন্তু এমআরএফ এর দাম 80,000 থাকতো না। সে যদি স্টক স্প্লিট করতে হতে পারতো অনেক কম 2,000 কি 2,500-এ তার শেয়ার ট্রেড করতো এই সময়। এইবার চলে আসি বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে, যেহেতু তুলনায় আসছি একই সেক্টরের তারা টায়ার বিক্রি করে। তারা 1991-এ 1:1, 1994-এ 1:2, 2003-এ 1:1, 2005-এ 1:1, 2017-তে 1:1 রেটে বোনাস দিয়েছে, অর্থাৎ প্রচুরবার বোনাস দিয়েছে। স্টক স্প্লিট করেছে 2010 সালে, তাদের সেই সময় ফেস ভ্যালু ছিল 10, এখন 5 টুকরো করায় তার ফেস ভ্যালু এসে দাঁড়িয়েছে 2, অর্থাৎ 5 গুণ যেহেতু স্টক স্প্লিট করেছে তাদের সংখ্যায় 5 গুণ বেশি বেড়ে গেছে এবং এতবার বোনাস দিয়েছে যে আপনি হিসাব করে দেখবেন, যদি টোটাল আপনি সাম করেন, টোটাল একটাই শেয়ার হিসাবে ধরেন, এটা মোটামুটি ওই 70-80 হাজার কাছেই কিন্তু বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজের একটা অরিজিনাল শেয়ারের দাম। তাহলে বোঝা গেল যে একটি শেয়ারের দাম কেন বেশি হয়। কিন্তু শেয়ারের দাম বেশি হওয়া মানেই যে শেয়ারের ভ্যালু বেশি বা তার চড়া দাম, শেয়ারের মার্কেট প্রাইসের সঙ্গে কিন্তু তার কোনো কিছু কখনোই গোলাবেন না। একটি শেয়ারের দাম 80,000 এবং একটি শেয়ারের দাম 200 টাকা, যেটা 80,000 টাকার দাম সেটার ভ্যালু বেশি চড়া দাম তা কিন্তু নয়। দেখতে হয় প্রাইস আর্নিং রেশিও, দেখতে হয় প্রাইস পার বুক, দেখতে হয় যে, এবং শুধু তাই না, যে কোম্পানিগুলোর এই যে শেয়ারের দামগুলো দিনের পর দিন বাড়ছে তার কারণটা কিন্তু যে কোম্পানির গ্রোথ প্রসপেক্ট রয়েছে কিনা সেটা 1 নম্বর। আবার কোনো ধরনের স্টক ডাইলুশন হয়নি, যেটা আমি বললাম, বোনাস শেয়ার বলুন, আপনার বলুন, সেটা হচ্ছে আপনার স্টক স্প্লিট বলুন, এই ধরনের কোনো কিছুই ঘটেনি এমআরএফ এর ক্ষেত্রে, যেটা বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে ঘটেছে। সুতরাং যখনই এর আগে একটা খুব সাম্প্রতিক উদাহরণ হচ্ছে আপনার আয়শার মোটরসের দাম ওই 24-25 হাজার টাকা ছিল প্রতি শেয়ার। যেই তার স্টক স্প্লিট হলো, সঙ্গে সঙ্গে তার শেয়ারের দাম, অর্থাৎ 10টা টুকরো করা হলো, তার শেয়ারের দাম কমে এলো হচ্ছে 2,300 টাকা। এবার এই 10টা টুকরোকে যদি একসঙ্গে করেন, ওই 23,000 টাকা কি 24,000 টাকা এই দাম হবে আয়শার মোটরসের। সুতরাং
একটি সবসময় যখন একটি শেয়ার কিনবেন তার ভ্যালুয়েশন দেখবেন, ভ্যালুয়েশন জানাটা খুব দরকার। ভবিষ্যতে কতখানি বাড়তে পারে সেইটা জেনে নেওয়াটা দরকার, খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য আপনার যে এই রেশিওটা বোঝার জন্য দরকার হচ্ছে প্রাইস পার আর্নিংস গ্রোথ। এই আর্নিংস গ্রোথ গত 3 থেকে 5 বছরে কত হয়েছে এবং তার একটা মিডিয়ান, ধরুন যদি 15% রেটে কি ধরুন প্রথম 15% রেটে বাড়তে থাকে, তার সামনের বছরও এক্সপেক্টেড আর 15% বাড়বে অন্তত মিনিমাম। এটা জাস্ট ধরে নেওয়া অ্যাজাম্পশন, কারণ প্রাইস ভবিষ্যতে প্রাইস ভ্যালু প্রফিটেবিলিটি সেলস কত হবে কেউ বলতে পারে না। যদি অ্যাজাম্পশন হয় 15% রেটে বাড়বে, তাহলে এই 15% গ্রোথ রেট ধরে আপনাকে এই প্রাইস অফ দ্য শেয়ার আপনার প্রাইস আর্নিংস রেশিও ডিভাইডেড বাই আপনার আর্নিংস গ্রোথ 15%, সেটা দিয়ে ভাগ করলে আপনি প্রাইস আর্নিংস গ্রোথ দেখতে পাবেন। প্রাইস আর্নিংস গ্রোথের নিয়ম হচ্ছে সবসময় 1-এর কম হলে ভালো, কিন্তু দেখবেন যে খুব ভালো কোম্পানির প্রাইস আর্নিংস গ্রোথ 1-এর নিচে রেয়ারলি আসে, কখনো 2, কখনো 2.5, কখনো 3। যেমন জুবিল্যান্ট ফুডস, তার প্রাইস আর্নিংস গ্রোথ রেশিও প্রায় 10-এর ওপর। হ্যাঁ, সুতরাং এইগুলো মাথায় রাখতে হবে যে প্রাইস আর্নিংস গ্রোথ সাধারণত 1 থেকে 2-এর মধ্যে থাকাটাই কাম্য। তার বেশি হয়ে গেলে কিন্তু একটু মুশকিল, বুঝতে হবে যে এই শেয়ারটির দাম কিন্তু বেশ চড়া হতে পারে, সেটা 10 টাকার দাম হতে পারে, সেটা 20 টাকার দাম, কিন্তু তার প্রাইস আর্নিংস গ্রোথ থেকে আপনি বুঝতে পারবেন, তার প্রাইস আর্নিংস রেশিও থেকে বুঝতে পারবেন, তার প্রাইস পার বুক ভ্যালু থেকে বুঝতে পারবেন যে শেয়ারটার দাম মানে আপনার অ্যাবাভ মানে হাই প্রাইসড না ফেয়ারলি প্রাইসড না বিলো মানে আন্ডার প্রাইসড, এটা কিন্তু অবশ্যই বোঝা যাবে। তাহলে আশা করি আজকে বোঝাতে পারলাম যে একটি শেয়ারের দাম কিভাবে মানে শেয়ারের দাম দেখে কেবলমাত্র ভ্যালু নির্ধারণ করলে হয় না, তার জন্য অনেকগুলো প্যারামিটার্স লাগে। আমরা ভারতবর্ষের এখনও অবধি সবচেয়ে মানে মার্কেট ভ্যালু অনুযায়ী তার সবচেয়ে বেশি দামি 10টা শেয়ার নিয়ে আলোচনা করলাম, 2টো শেয়ারের তুলনামূলক আলোচনা করে দেখলাম, কিন্তু এগুলো কোনোটাই রিকমেন্ডেশন নয়, কোনোটা সাজেশন নয়। আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে সাধারণ মানুষ যাতে শেয়ার মার্কেটে বিনিয়োগ করার আগে গোটা ব্যাপারটা শেয়ার সম্বন্ধে যাবতীয় যা ইনফরমেশন প্রয়োজন সেগুলো যাতে বুঝতে পারেন। তাহলে সবাই ভালো থাকবেন। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে আমি হাত জোর করে অনুরোধ করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে লাইক বাটনটা টিপবেন যাতে আমি ভবিষ্যতে নতুন ভিডিও আনার জন্য অনুপ্রাণিত হতে পারি। নমস্কার।